নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা তখনকার দিনে ঠাকুরের পার্ষদদের সম্পর্কে কিছু বলবো। মহারাজ বলছেন, তখনকার দিনে শনি মঙ্গলবার আরতির পর ঠাকুরকে মুড়ি দেওয়া হতো। তখন ঠাকুর ভাঁড়ারে আমি কাজ করি। মহাপুরুষ মহারাজ মঠে নেই, খোকা মহারাজ দায়িত্বে আছেন। সন্ধেবেলায় দেখা গেল মুড়ি নেই, কাজেই দোকান থেকে আনতে হবে। কাছেই দোকান, ভাবলাম কিনে নিয়ে আসবো। নিয়ম অনুযায়ী খোকা মহারাজকে বলতে গেছি যে বাইরে যাব মুড়ি আনতে। তিনি শুনেই বলে দিলেন, কে নিয়ম করেছে ঠাকুরকে মুড়ি দিতে হবে? এই সন্ধেবেলায় মঠের বাইরে কেন যাবে? রাস্তায় পোকামাকড় কত কী আছে। এই রকম নানা রকম ওজর দিতে লাগলেন। ঠাকুরকে সেদিন আর মুড়ি দেওয়া হলো না। উদ্বোধনে শরৎ মহারাজের ঘরে গেছি। ছেলে মানুষই বুদ্ধি, চোখ বুজে বসে আছি। তখন শরৎ মহারাজ বলছেন, ওরে ধ্যান করবি তো ঠাকুর ঘরে যা না। এমন সময় একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। নানা কথার পর ভদ্রলোক বলছেন, আমি সংসার ত্যাগ করতে চাই। তখন শরৎ মহারাজ বললেন, তুমি তো বাপু সংসার ত্যাগ করবে বলছো, তো আমি এখনো সংসার ত্যাগ করতে পারিনি। দেখো না কতগুলো জড়িয়েছি। শীতকাল, মহারাজের বাতের শরীর ছিল, বেশি জামা কাপড় ব্যবহার করতে হতো। এই দেহ আর তার রক্ষণাবেক্ষণ সংসারের মধ্যেই পড়ে, তাই শীত থেকে নিবারণের জন্য এত পোশাক পরতে হয়েছে। বিকানির আশ্রমে সন্ধ্যার পর মহারাজকে ম্যাসাজ করতুম। পারতপক্ষে আমি ম্যাসাজ করতে চাইতুম না, কারণ আমার হাত ভীষণ ঘামে। কিন্তু বাইরে গেলে কেউ না থাকায় আমাকে ম্যাসাজ করতেই হতো। মহারাজ মজা করে বলতেন, গঙ্গা যমুনা, এক হাতে গঙ্গা বেরিয়েছে আর এক হাতে যমুনা। শীতে তেল মাখতে বসলেও একই ব্যাপার হতো। হাত ঘামায় বিব্রত বোধ করলে মহারাজ বলতেন, কি আর করবে বলো, আমরা তেলে জলেই তো মানুষ, তেল জল একসঙ্গে মাখাচ্ছ। যাই হোক, ম্যাসাজ করার সময় মহারাজকে সাধারণত কথা বলতে দেওয়া হতো না, যদিও উনি বলতে চাইতেন। হঠাৎ বলে উঠতেন, এখনই কথা বললেই বলবে চুপ করুন মহারাজ, না হলে আজ একটা কথা মনে পড়েছে। শরৎ মহারাজের শেষ কদিনের কথা। আমি উদগ্র কৌতূহল দমন করে চুপ করে রইলুম। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তারপর ম্যাসাজ শেষ হলে সবার আগে যা হোক কিছু একটু খেয়ে নিয়ে মহারাজের কাছে এসে বসলাম। তখন মহাপুরুষ মহারাজ বলতে লাগলেন। মহারাজের সেই সময়তে কথা বলার ভঙ্গিটি ছিল গম্ভীর। আমি এসে বললুম, মহারাজ এবার সেই কথাটা যা বলবেন বলেছিলেন বলুন, আমি সব সেরে এসেছি। মহারাজ বলতে লাগলেন, বর্তমানে মঠের প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই বাড়িটিতে তখন আমরা থাকতুম। সেদিন রাত্রে আমরা খেয়ে দেয়ে গল্প করছি, হঠাৎ কলকাতা থেকে ফোন এলো। তখন মঠে ফোন ছিল না, এখন যেখানে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস সেখানে এক মারোয়ারির বাগান বাড়ি ছিল। কেউ থাকতো না, শুধু একটা মালি থাকতো। সেখানে ফোন এলো, সেই এসে আমাদের খবর দিলে। সত্যেন মহারাজ ফোন ধরতে গেলেন। তারপর দেখি
মোটা মানুষটি মারোয়ারির বাগান থেকে ছুটে মঠের দিকে যাচ্ছেন। আমরা তো অবাক। অনঙ্গ মহারাজ খানিকটা আন্দাজ করেছিলেন। উনি আমাদের নানা কথায় ব্যাপৃত রাখলেন যাতে আমরাও ছোটাছুটি না করি। তারপর শুনলাম যে বাগবাজার থেকে ফোন এসেছিল, পূজনীয় শরৎ মহারাজের স্ট্রোক হয়েছে। তখন রাত 11টা। আমরা ঠিক করলুম যে আমরা যাব। কয়েকজন জিটি রোডে গাড়ি পাওয়া যায় কি না দেখতে গেল। আমরা কয়েকজন গলি দিয়ে শালকিয়া গেলুম। সেখান থেকে নৌকো পার হয়ে আহিরিটোলা ঘাট, তারপর সেখান থেকে হেঁটে উদ্বোধনের বাড়ি। গিয়ে দেখি অনেক লোক, ডাক্তার চারিদিকে ভিড় করে সবাই রয়েছেন। শরৎ মহারাজের কাছে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন নিস্পন্দ। সেই পড়ে রইলুম। কোথায় খাওয়া, কোথায় কী ঘরে যে দুদিন কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই থাকতে চায়, যে ভেতরে ঢোকে সে আর বের হতে চায় না। শেষ সময় সবাই কিছু না কিছু সেবা করতে চায়। এমন হলো যে মঠের কাজ প্রায় বন্ধ হবার উপক্রম। তখন একটা চার্ট তৈরি করা হলো। এক এক দলে 4-5 জন করে ডিউটি ভাগ করা হলো। মঠের ছেলেদের নির্দেশ দেওয়া হলো যে মঠ থেকে যাবে আর আসবে, ওখানে থাকার জায়গা নেই। তখন আলো ছিল না উদ্বোধনে, তাই সেবার মধ্যে অন্যতম কাজ ছিল হাত পাখার বাতাস করা, আইস ব্যাগ দেওয়া, হঠাৎ যদি কিছু দরকার পড়ে ছুটে গিয়ে সেটি আনা। বহু ডাক্তারি চিকিৎসা হলো, কিন্তু কিছুই হলো না। গঙ্গাধর মহারাজও এলেন। এসে শরৎ মহারাজকে দেখে হাউ হাউ করে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলেন। কবিরাজি চিকিৎসা করা হলো অ্যালোপ্যাথি ছেড়ে। শ্যামাদাস কবিরাজের ছেলে এলেন, অনেক রকম করলেন। মাথার মাঝখান কামিয়ে প্রলেপ দেওয়া হতে লাগলো, কিন্তু কিছুই হলো না। আমরা তখন অনঙ্গ মহারাজের নেতৃত্বে হোম, চণ্ডীপাঠ এইসব করছি, আশা যদি কিছু হয়। তারপর হোমিওপ্যাথি ডাকা হলো। ডাক্তার অমর মুখার্জি এলেন, খুব নামকরা ডাক্তার। মিশনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। তিনি ওষুধ দিলেন। মহারাজ তখন তাকাচ্ছেন। আমরা ছেলে মানুষ, বিশেষ কিছু বুঝি না, কিন্তু বড়রা বললেন সে তাকানো অর্থবহ। সত্যিই তাই, কারণ অমরবাবু সে চোখে কি দেখলেন জানি না, তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর জীবনধারা সম্পূর্ণ বদলে গেল। খুব ভক্ত হয়ে গেলেন মানুষটি। তিনি বলতেন পরবর্তীকালে তাঁর সেই দৃষ্টিতে কি ছিল জানি না, তবে তিনি আমার অন্তর ভরে দিয়েছিলেন। প্রাণে প্রাণে তাঁর কৃপা অনুভব করছি। সত্যি প্রকৃত অর্থেই তা কৃপাদৃষ্টি ছিল। যাই হোক, কোনো চিকিৎসাতেই কোনো ফল হলো না। শেষ দিকে ওই সঙ্গে নিউমোনিয়া হয়ে গেল। 15 দিন বাদে বিকেলের দিকে শরৎ মহারাজ শরীর ছেড়ে দিলেন। এতদিনের অবরুদ্ধ শোক সেদিন যেন বাঁধ ভেঙে গেল সবার। সে এক অদ্ভুত শোক দৃশ্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।